নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। আর এই মুহূর্তে না বললে উপায়ও নেই। অনেকে বোঝেন বলা উচিত, কিন্তু বলবেন না, তাই আমরাই বলি। কেউ ক্ষুব্ধ হন, কেউ আনন্দিত হন, বিষয়টা আমাদের কাছে খুবই নগণ্য, কিন্তু আমরা আমাদের কাজটা ঠিক মতোই করে যাব, বলতেই হবে। আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, একেবারে নতুন একটা বিষয়। উদ্বেগও থাকবে, আবার জানারও ইচ্ছে থাকবে। ডক্টর বিশ্বনাথ গুপ্ত আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। উনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ল, ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি, সনিপতে যেটা। এছাড়াও তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড টেকনোলজির ওপর তার দক্ষতা। বিদেশেও কাজ করেছেন, এখন ভারতে এসেছেন। বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা। আমরা লোভ সামলাতে পারলাম না, কারণ এই মুহূর্তে আধুনিক টেকনোলজির সঙ্গে আইনের একটা যেন সংঘর্ষ শুরু হয়েছে। অনেক জায়গায় আইন তার নিজের মতো করে চলছে, টেকনোলজি দিয়ে সেই আইনকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, আবার আইন সেখানে টেকনোলজিকেও নানা পথ দেখাচ্ছে। অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, ক্রিমিনালাইজেশন থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে। সাইবার ক্রাইম নতুন করে চলে এসেছে, বারবার হচ্ছে, নানা রকম ভাবে তৈরি হয়েছে। আধুনিকতার সুযোগ নিয়ে অনেকে এই ক্রাইমকে ব্যবসায় নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে আইনগত কি কি বিষয় রয়েছে, টেকনোলজির সঙ্গে তার সংঘর্ষটা কেন, এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ ইত্যাদি নিয়েই আমাদের কথাবার্তা চলবে। এর সঙ্গে আধুনিক ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে, কিভাবে এই শিক্ষা গ্রহণ এবং সবচেয়ে বড় কথা শিক্ষা প্রদান চলছে। শিক্ষা গ্রহণ, শিক্ষা দান এখন আর নেই, শিক্ষা প্রদান এগুলি কিভাবে চলছে, তাই নিয়েই ডক্টর গুপ্তর সঙ্গে আমরা কথা বলবো। আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই, একটু সময় উনি দিয়েছেন। ত্রিপুরারই ছেলে, আমরা আশা করছি আপনাদের এই বিষয়গুলি ভালো লাগবে। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি সরাসরি প্রশ্নে চলে যাই। এই মুহূর্তে আধুনিক বিশ্বে শিক্ষার একটা জায়গা আছে, শিক্ষা ছাড়া এগোনো যাবে না। শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে তাদের একটা নারীর যোগাযোগ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে আধুনিক শিক্ষা, আর আপনি যেভাবে ইন্টারন্যাশনাল ল অ্যান্ড টেকনোলজি, এটা একটা নতুন বিষয় পেলাম। যারা আইনজীবী, যারা আইন নিয়ে পড়াশুনো করেছেন, মাস্টার্স করেছেন, ডক্টরেট করেছেন, তারা সবচেয়ে বেশি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ক্রিমিনাল ল, সিভিল ল ইত্যাদি নিয়েই আমরা দেখেছি। আপনার এই বিষয়টা আমাদের কাছে নতুন লাগছে, হঠাৎ করে এটার দিকে গেলেন। আপনি যে জিনিসটা দিয়ে শুরু করলেন, যে শিক্ষা দান নেই, শিক্ষা প্রদান করা হয়, ঠিক এই সূত্র ধরেই আমি আমার কথা শুরু করি। সত্যি অর্থেই মানে শিক্ষার যে একটা বাণিজ্যকরণের দিকে আমরা যাইতেছি, সেই কনটেক্সটে যদি দেখি, মানে এর সুফল বিফল দুই দিকেই ভাবা যায়। কারণ যে প্রথাগতভাবে আমরা যে শিক্ষা প্রদান বা শিক্ষা দানের যে কথা আপনি কইতে আসছেন, শিক্ষা দান দেওয়া এত ভাস্ট মেজরিটির হয়তো বা শিক্ষা দেওয়া সম্ভব না। আবার তার সঙ্গে শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকের কিন্তু যদি শুধু শিক্ষা দানের যে কনসেপ্ট ভুলা জায়গা, তাহলেও কিন্তু প্রবলেম, বিপদ। তো আপনিও একজন শিক্ষক আসলেন, আমিও একজন শিক্ষক। আমরা যখন পড়াই সম্ভবত ভাবি না যে এই ছেলেটা গরিব, সে বড় লোক, তার ব্যাকগ্রাউন্ড এটা, তার এটা কোনো ছাত্র বা ছাত্রী আমরা লিখি। সুতরাং শিক্ষককে ওই জিনিসটা, যতই শিক্ষক প্রদান হোক, কমার্শিয়ালাইজেশন হোক, শিক্ষকের মনের ভিতরে ওই জিনিসটা থাকতেই যে এটা শিক্ষা দান। আমি হয়তো প্রফেশনাল কারণে আমার
মানে পরিবার চালনার লেগে আমার রুজি রোজগার শিক্ষকতা আমি করি, তবু আমার মনে কোথাও ওই জিনিসটা থাকবে। কিন্তু এই যে অতিরিক্ত কমার্শিয়াল কনজিউমারিজমের সময়, এই কনজিউমারিজমের সময়ের কারণে কি হয়, অনেক সময় আমরা শিক্ষকরা হয়তো অনেক সময় এটা আমরা মনের দিকে যাই, তার কারণ হয়তোবা এই শিক্ষকরার প্রতি যে নতুন নতুন ডাইরেকশন হয় তাও একটা কোনো সময় তার একটা কারণ হইতে পারে। যেরকম ধরেন আমি আমার এই চলতি বাংলাতেই বলেন, যেমন ধরেন আমরা শিক্ষকরা এই নতুন পলিসিতে কি হয়, আমরা একটা কম্পালসারি পাবলিকেশনের খুব প্রয়োজন হয়, নাইলে প্রমোশন হইতো না, সেই হইতো না, এসব জিনিস থাকে। যেমন তার একটা ইন্ডেক্স থাকে, স্কোপাস ইন্ডেক্স। আমরা সরকার, ভারতীয় সরকার, সব রাজ্য সরকার, ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল ইডিওলজি, ইরেসপেক্টিভ অফ দ্য কান্ট্রি, সবাই এই স্ট্যান্ডার্ডটা নিয়ে নিচ্ছে। একটা স্ট্যান্ডার্ড কয় এবিডিসি গাইডলাইন্স, যে এই জার্নালটি স্ট্যান্ডার্ড জার্নাল বা স্কোপাস জার্নাল, এটি স্ট্যান্ডার্ড জার্নাল, এখানে আপনার পাবলিকেশন করতে হবে, আদারওয়াইজ প্রমোশন নাই, ইনক্রিমেন্টও কম। এখন কথা হলো ওই যে ফ্রেমওয়ার্কের মধ্যে শিক্ষকের সঙ্গে যে স্টুডেন্টের যে ইন্টারাকশন, এর কোনো মাপদণ্ডটা কিন্তু, এর যে একটা মাপদণ্ড থাকা দরকার, এটা কিন্তু ধীরে ধীরে গায়েব হয়ে যেতেছে এই সিস্টেম। অবজেক্টিভ কি হইতেছে একজন শিক্ষকের, সে কতটা ভালো পাবলিকেশন করছে, এটা একটা অবজেক্টিভ, আমি না করতেছি, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু তার সঙ্গে শিক্ষা দানের ও একটা সম্পর্ক থাকা দরকার আছে। ওইখানে একটা ব্যালেন্সটা গড়বড় হইতেছে, যার জন্য শিক্ষা যে কনজিউমারিজমে পরিণত হইতেছে। মানে কনজিউমারিজমেরও দরকার, কিন্তু অতিরিক্ত মানে ক্রনিক কনজিউমারিজম, যেটা আমরা অনেক সময় ইউজ করি, আমি বিরত থাকুন এই ধরনের মানে খুব টাইট ওয়ার্ড ইউজ করতে, তো অনেক সময় বাংলার বোঝার সুবিধার লিগে আমি হয়তো এই কথাটা ইউজ করলাম, ক্রনিক কনজিউমারিজম। এই জিনিসটি খুব একটা প্রবলেমের বিষয়। দ্বিতীয় যেটা মানে যেহেতু আমার যেহেতু স্বল্প অভিজ্ঞতা আছে বাইরের বিশ্ববিদ্যালয় এবং দেশীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো, আমি দেখছি যে আরেকটা প্রবণতা স্টুডেন্টের মধ্যে জাগছে, সেটা হলো ক্লাসে না আসা। মানে ক্লাসের দরকার নেই, একটা ধরনের একটা মানুষ স্কুল থেকে শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি দারুণ বলেছেন যে না, ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটিতে শুরু। হ্যাঁ, ক্লাসের দরকার নেই, কারণ কি, আরে আমি তো ইউটিউব দীক্ষা শিখলাম, আমি তো দীক্ষা কি কয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শিখলাম, মানে ক্লাসের কোনো দরকারই নেই বাবা। কিন্তু কোভিড এর সময় এই জিনিসটা প্রবণতাটা আরো বাড়লো, মানে যেহেতু সে কনফাইন্ড হয়ে গেছে ঘরে, ইউটিউব, পডকাস্ট, এদের মধ্যে সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মনে হচ্ছে এটাই বোধ হয় শিক্ষার গুণ। কিন্তু একটা শিক্ষক যখন ক্লাসে যায়, সত্যিকারের শিক্ষক যখন সে ক্লাসে যায়, সে কিন্তু তার শুধু পুঁথিগত জ্ঞান লইয়া সে ক্লাসে যায় না, তার আর্ট অফ সেইং, আর্ট অফ প্রেজেন্টিং, তার এক্সপিরিয়েন্স সব মিলাই এটা কিন্তু সে করে। আমি এতে অস্বীকার করতাম না, যেহেতু অতিরিক্ত কনজিউমারিজমের ফলে, ক্রনিক কনজিউমারিজমের ফলে অনেক সময় শিক্ষকরা কিন্তু ওয়েল প্রিপেয়ার থাকে না ক্লাসে, এটাও সত্য কথা। যেহেতু আমি কইতেছি পাবলিকেশনের প্রতি মাথা গরম, এখানে পড়াইবো এখানে পড়াইবো, বিভিন্ন ধরনের জিনিস আছে, কিন্তু তারপরেও কিন্তু আমি আর এতদিনের শিক্ষকতা জীবন, 8 বছরের শিক্ষকতা জীবনে আমার যে বিভিন্ন বন্ধু বান্ধবরা আছে, তারা আমি অধিকাংশ বন্ধু বান্ধবরা দেখছি, যদি কোনো ছাত্র তারা কোনো কিছু জিজ্ঞেস করছে কোশ্চেন, তারা কিন্তু আপ্রাণ সত্য নিষ্ঠার সঙ্গে তারা চেষ্টা করে, তারা ইয়ে করে। এই দুইটা বিষয় আমার খুবই প্রবলেম লাগে। একটা হলো শিক্ষকরার যে প্রমোশনের মানদণ্ড, শিক্ষকতার থেকে গেছে গা পাবলিকেশন, রিসার্চ বা পেপার কতটা করছেন মেন, এটাও ইম্পর্টেন্ট, আমি বারবার এটা কইতেছি। আর দ্বিতীয়টা, বাচ্চাদেরও ক্লাসে আসার প্রবণতাটা, মানে ইনফরমেশন এত ফ্লাড হয়েছে ইন্টারনেটের কারণে, তারপরে ক্লাসে আসার প্রবণতাটা, কারণ অ্যাটেনশন স্প্যানটা কমে যেতেছে, মানে ক্লাসে বসা তো একটা অ্যাটেনশন স্প্যানের দরকার, এটা কমে, এই দুইটা মূল কারণ আমি দেখতেছি বিশ্ব শিক্ষা ব্যবস্থা একটা উদ্বেগজনক জিনিস। আপনি বিদেশেও কাটালেন, ভারতে তো কাজই করছেন, এই যে ইন্টারন্যাশনাল ল এবং টেকনোলজি, আমরা লটাকে যেভাবে দেখতাম, এখন এটার সঙ্গে আপনার নিজের অভিজ্ঞতা হচ্ছে অর্জন করলেন যে টেকনোলজি, এটা কেন প্রয়োজনীয় করছে কেন? দেখেন, মানে আজকাল কথা হয় যে টেকনোলজি ইজ আ মোড অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। যে দেশের কাছে টেকনোলজি আছে তার বার্গেনিং পাওয়ার তত বেশি। তেল,
খনিজ পদার্থ এটি আগের দিনের কথা হয়ে গেছে, এখন হইল গিয়া টেকনোলজি। যেরকম ধরেন যে দুইটা দেশ আজকে সারা পৃথিবীর লিড করতেছে, চায়না এবং ইউএস, তাদের মেইন ইউএসপি কি? তাদের মেইন হচ্ছে টেকনোলজি। আমার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খজানা আছে, এই টেকনোলজি আছে, টেসলা আছে, এই আছে, সেই আছে, তার কিন্তু মেইন ইউএসপি টেকনোলজি। এবং মোটামুটি প্রেডিকশন করা যায় যে আগামী 30 বছর টেকনোলজি উইল বি দ্য গাইডিং ফোর্স ফর দি ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ল, এবং সার্বিকভাবে এবং দেশীয় ক্ষেত্রেও যতদিন না পর্যন্ত টেকনোলজিরও তো একটা সিচুয়েশন পয়েন্ট আসবে যখন মানুষ টেকনোলজিরে বিদায় দিতে চাইব না, আমি আমার আগের জায়গাতে যাই, কিন্তু এখন আইতো না সেই সিচুয়েশন পয়েন্ট। এত ইনফিচুয়েশন আছে যে আমরা বইলে মোবাইল ঘাটতে থাকি, বা ধরেন সবকিছু আমরা খুঁজতে থাকি টেকনোলজির জ্ঞানত অজ্ঞানত বা টেকনোলজির পিছিয়ে। যেমন আজকে আমরা আপনার কাছে পৌঁছতেছি এই দিয়ে আসে, এটাও তো টেকনোলজির দান। কোভিড এর পজিটিভ দিকে একটাই যে মানে আমরা ইন্টারনেট দিয়ে আপনার কাছে পৌঁছে যেতেছি, যেটা হয়তো বা সম্ভব আসলো না ব্যক্তিগতভাবে এত সুন্দর করে পৌঁছানো। তো এই যে টেকনোলজি আর লর ইন্টারাকশনটা যদি আমি কই, খুবই মানে খুব টেকনোলজি কিন্তু খুব রেপিড। আজকে একটা মোবাইল কিনলাম অ্যান্ড্রয়েড, 3 মাস পরে বাজার আরেকটা অ্যান্ড্রয়েড আয় করে। ল কিন্তু নটোরিয়াসলি স্লো, টেকনোলজি এত ডাইনামিক। অন দি কন্ট্রারি ল হইল নটোরিয়াসলি স্লো। নটোরিয়াসলি স্লো কথাটার মানে যে ল খুবই ধীরে ধীরে পরিবর্তনশীল। একটা আইন হইলে পরে এটা বুঝতে তো অনেকদিন সময় যায় না, এটা ফাঁক ফুকর বাইরে চেঞ্জ হয়, এটা মানে আমরা এই কথাটা এই ফ্রেজটা ইউজ করি, নটোরিয়াসলি স্লো। টেকনোলজি ইজ হাইলি ডাইনামিক, ল ইজ নটোরিয়াসলি স্লো। তো এই যে একজন হইলো বেশি তাড়াতাড়ি আর একজন হইলো গিয়া কচ্ছপের গতিতে চলছে, তো তারার যে দুজনের ইন্টারাকশন খুব সুন্দর। কারণ টেকনোলজি যদি আনগভার্ন যায় সে কিন্তু মনস্টার হয়ে যায়। মানে আমরা দেখছি কি মানে ইতিহাসে উদাহরণ আছে, হিটলার কি দিয়ে মনস্টার হয়েছে? টেকনোলজি দিয়ে মনস্টার হয়েছে, মিলিটারি টেকনোলজি দিয়ে মনস্টার হয়েছে। মানুষ মারার কি পদ্ধতি? টেকনোলজি হলো মানুষ মারার পদ্ধতি। আমরা যদি রুয়ান্ডার জেনোসাইডের কথা খেয়াল করি, তার তার রুয়ান্ডা জেনোসাইডের নেতা কইতেছে যে রেডিও দিয়ে কিন্তু সে প্রচার করছে যে এইগুলো সব ককরোচের প্রজনন বেশি, ককরোচ সাফা করো। মানে সে মেটাফোর ইউজ করতো, ককরোচ করতো, কিন্তু কমিউনিকেশনটা সে কিভাবে করছে? থ্রু রেডিও কমিউনিকেশন। এবং কমিউনিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাসাকার শুরু হয়ে গেল। মানে টেকনোলজি উইদাউট এনি গভর্নেন্স মনস্টার একদম। মানে সে মানে সিভিলাইজেশনটা খাইলে আমরা যে মানে আমরাই খাই বসে, কিন্তু ল তারে রেগুলেট করতে পারে। যদি সে রেগুলেট করতে পারে, তার থেকে ল যখন রেগুলেট করে তার ভালো জিনিসটারে বাইর করে আনে। যেরকম আজকে আপনার কাছে আমরা পৌঁছতেছি এই থ্রু টেকনোলজি দিয়া। মোবাইলটা আমরা বন্ধু বান্ধবের কত সহজে কাছে পৌঁছায় দেয়। মানে আপনি দৈনন্দিন জীবনে ভাবেন টেকনোলজি একটা আশীর্বাদ, কিন্তু এই আশীর্বাদটা যদি ল না থাকে, এটাই এত অভিশাপ হইব আমরা কল্পনাই করতে পারতাম না সে কি ধরনের অভিশাপ হইতে পারে। এই ধরনের ইন্টারাকশনে নিয়ে আমার কাজ, মানে কিভাবে টেকনোলজির আমরা রেগুলেট করুম, কিভাবে টেকনোলজির আমরা মানুষের স্বার্থে ইউজ করুম। উদ্দেশ্য কিন্তু একটা, used for the benefit of mankind, not for the benefit of the state, not for the benefit of the rich people, not for the benefit of the mankind. এই মুহূর্তে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশে এসে গেল আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি যেহেতু আইনেরও ছাত্র, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আইনের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে আসছে? খুবই মানে প্রাসঙ্গিক কথা, প্রাসঙ্গিক জিনিস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আজকের দিনের বাজওয়ার্ড, মানে আমরা যেটা কই নিউ জেনারেশনের ওয়ার্ড, বাজওয়ার্ড। মানে খুবই মানে আমরা প্রত্যেকেই জ্ঞানত অজ্ঞানত অনুসারে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করতেছি। কারণ অধিকাংশ আমরা যে ইন্টারনেট অফ থিংস, মোবাইল হোক, ল্যাপটপ হোক, অল দিজ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড। আমার ইচ্ছা থাকুক না ইচ্ছা থাকুক, দিজ আর এনাবেলড। তো এই জিনিসটা আইনের ক্ষেত্রে চ্যালেঞ্জ কিনা? এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, কারণ সে অ্যালগোরিদম বেসড। মানে আমরা যারা দর্শকরার মধ্যে যারা ইঞ্জিনিয়ার, আপনারা জানেন যে এই ধরনের জিনিস অ্যালগোরিদম বেসড। মেশিন লার্নিং ইজ অ্যালগোরিদম বেসড, অ্যালগোরিদমের সঙ্গে রান করতে থাকে। যেটা কইতেছিলাম নটোরিয়াসলি স্লো ল, এখানে যেহেতু এটা অ্যালগোরিদম বেসড, তার ফলে কি হয়, ল
এই ডেভেলপ এই অনুযায়ী ডেভেলপ হইতেছে না যে তারা রেগুলেট করতে পারে। এখন কথাটা হইল কি ধরনের চ্যালেঞ্জ হয়, যেরকম ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জুরিসডিকশন ব্যারিয়ারে শেষ করে দিতেছে। আমি কথাটা মানে একটু এক্সপ্লেন করে হ্যাঁ। কথাটা কই। যেরকম ধরেন আজকে আপনি এখানে বসে সেটা কোনো একটা ইনফরমেশন নিচ্ছেন, কোনো একটা কিনছেন ইনফরমেশনটা ধরেন হয়তো বা সুইজারল্যান্ডের হইতে পারে, সোনিপতেরও হইতে পারে, কেরালারও হইতে পারে, আমেরিকার হইতে পারে, রাশিয়ার হইতে পারে। যদি আপনি ফ্রড হন বা যদি আপনার কোনো মানে ভিকটিম হন কোনো কাজে, আপনি বুঝতেই পারতেন আমি কেসটা কই ফাইল করবো। বা ধরেন এইখানেরই আপনার বন্ধু আপনার সঙ্গে কোনো একটা ফ্রড করলো নতুন টেকনোলজি দিয়া, সে হয়তো আরেকটা ডোমেইন ইউজ করে করলো, আপনি হয়তো জানেনি, আপনার লগে আমি বই দিছি, আমি ডোমেইন ইউজ করলাম এমন একটা কিছু দিয়া যে আপনি কোন একটা ফ্রডের শিকার হয়ে গেলেন। এই যে জুরিসডিকশনাল ব্যারিয়ারটারে খতম করে দিতেছে। আমরা যে প্রথাগত লর মেইন ব্যাপার হলো জুরিসডিকশন। কেসটা কি আগরতলা ফাইল করুম, নাকি কেসটা কি সোনামুড়া ফাইল করুম, কেসটা কি দিল্লি হাইকোর্টে ফাইল করুম, না আগরতলা হাইকোর্টে ফাইল, এটাই কিন্তু একটা বেসিস অফ ল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই ও জুরিসডিকশন ব্যারিয়ারটারে খতম শেষ করে দিতেছে। যখন জুরিসডিকশনের মানুষকে ধোঁকায় ফেলে দিচ্ছে নাকি? ধোকায় থেকে না, জুরিসডিকশন ব্যারিয়ারটা, আমি ধোকা কইতাম, জুরিসডিকশনটা সহজ করে দিচ্ছে। আমরা অন্যভাবে ভাবতেই মানে যেহেতু লর বইয়ের মধ্যে জুরিসডিকশন স্পেসিফিক বই, আর এটা জুরিসডিকশনই মানে হিট করতেছে কি, আমরা ভাবতেই যে কিভাবে অন্য ধরনের জুরিসডিকশন কিভাবে করতে হয়। সে তো টেকনোলজি গ্রো করবোই, ঠিক। এখন আমার লর ওই ধরনের ডেভেলপমেন্ট দরকার যাতে আমি ওই জিনিসটারে ভাবতে পারি কিভাবে এটা কাউন্টার করব। নাহলে আবার যেটা আমি ফিরতি কথা কইতাছি, মনস্টার দিয়ে দাঁড়ায় বইটা। ঠিক, এই যে সাইবার ক্রাইমটা যে ব্যাপকতা ধারণ করতেছে, এটার পথটা কি, মানে কিভাবে রোকা যায়? কিভাবে রোকা যায় দেখেন, আপনার দেশের যে আইন প্রস্তুতি, আইন বানানোর যে একটা প্রক্রিয়া আছে, আইন বানানোর প্রক্রিয়াতে খুবই আইসোলেটেড টাইপের আইন বানায়। কয়েকজন মানুষের ডাকলো, যারা হয়তো লয়ার আছে, কি এক্সপার্ট আছে, সে একটা আইন বানায়। হ্যাঁ, হয়তো বা টেকনোলজির ডিটেলসে কিছু জানে না, বা অনেক সময় একজন সেক্রেটারি গুলো তুমি একটা ল লেখো, এ হয়তো আইনের ব্যাপারে এসে জানে। মানে কয়েকজন সিলেক্টেড মানুষ একসঙ্গে বসে একটা কিছু বানাই দিল না, অনেক সময় দেখা যায় যে তার আগা মাথা কিছু না জানি আইন হয়ে যায়। মানে আমি এইভাবে কথাটা ঠিক করতেছি, এরকম হয় সাধারণত, যার ফলে না হইলে কি লিখাতে অ্যামেন্ডমেন্টের দরকার। ঠিক, নাহলে তো এত যদি ভালো আইন বানাইতো তাহলে তো কোনো অ্যামেন্ডমেন্টের দরকারই নেই না। তো তার জন্য দরকার হোলিস্টিক অ্যাপ্রোচ। কথাটা বলতে বলতেছি যে টেকনোলজি সম্পর্কে অ্যাওয়্যার, কিভাবে রোল করব টেকনোলজিটা, কিভাবে কি করব, সঙ্গে যে ল সম্পর্কে অ্যাওয়্যার, এবং আরেকজন লাগবে যে সোসাইটি সম্পর্কে, যে সোসাইটার তার মানে সত্যি অর্থে যার সমাজের সঙ্গে তার কানেকশন আছে, মানুষের কি প্রবলেম হইতেছে। আজকাল যেটা হয় সাইবার ল যেটা যে বানানো হয়, মানুষের যে কি প্রবলেম হইতেছে, একটা ওটিপি আইলো, অনেক সময় মানুষ বুঝেই না ওটিপিটা আইছে না আইছে, একটা লিঙ্ক আইছে, ক্লিক করে দিল। অ্যাওয়ারনেস ঠিক আছে, আমি অ্যাওয়ারনেস করে চাইতেছি, কিন্তু এই জিনিসটারও যে করতে হইব, মানে মানুষের যে কাছে পৌঁছানো, মানুষের কোন জায়গাটাতে টেকনোলজি প্রবলেম ক্রিয়েট করতেছে, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আইনের মধ্যে রিফ্লেক্ট হইব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা কেয়ার করতে। সাইবার ক্রাইম একটা বিশাল আকার ধারণ করছে, আরো বিশাল আকার ধারণ করবে যতক্ষণ না পর্যন্ত মানুষের যে প্রবলেমটা, আমরা মানুষের প্রবলেম কি, যে জিনিসটা দেখবেন আইনে এটার কোনো রিফ্লেকশন নাই, ওটিপি আইছে না টাকা গেছে, কোনো কথা আছে আইনের মধ্যে, একটা কথাও পাইতেন না, লিঙ্ক একটা আইছে, আমি কিছু করছি না, আমার টাকা গেছে, আমি তো ব্যাংকে গেছি না, বা আমি যেরকম কোনো অ্যাকাউন্ট খুলছি না, আমার নামে মনে হয়েছে। এই যে জিনিসটি আমার যে দৈনন্দিন জীবনে আমি যে প্রবলেমটা ফেস করি, এটার দেখবেন কোনো কথা আইনের মধ্যে, আইনের কথা আছে বড় বড় খুবই জার্গান ওয়ার্ড দিয়ে একটা কথা আছে, যেটি হয়তো আমরা সমস্যার সঠিকভাবে কথাটা, আবার আমি খুবই সিলেক্টিভলি কেয়ারফুলি চয়েস করতেছি, সঠিকভাবে হতে বা রিফ্লেক্ট হয়। আপনি যেহেতু আইন ব্যাপকভাবে পড়লেন এবং টেকনোলজিও আপনার করতলগত প্রায়, আপনি একটা বিশেষ জায়গায় কিন্তু আলোকপাত করলেন, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন কথা হচ্ছে যে ক্রাইমগুলির কথা আমরা বললাম, এই মুহূর্তে প্রায় মানুষ পর্যদস্ত হতে চলেছে, এই জায়গায় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ক্রাইমকে কি রোখার কোনো বন্দোবস্ত আছে কিনা? এই যে আমরা কথা কইতেছিলাম, আর্টিফিশিয়াল টেকনোলজির যদি আমরা ভালোভাবে ডাইরেকশন দিতে পারি, এটা একটা ব্লেসিংস ইয়া দাঁড়াইতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়া মানুষের
উপকার, আইনের উপকার অনেক বেশি হইতে পারে। যেরকম ধরেন আমি আরো কিছু এক্সাম্পল দিই, যেমন আজকে ধরুন কোর্টের মেইন প্রবলেম কে কি আর্গুমেন্ট করছে, পড়াশোনা নাই, অনেক সময় হয় না। যেমন ধরেন একজন, আমি মানে এটা দোষের দিকে কইতেছি না, একজন জাজের দেখবেন একটা সিভিল কেসে এই মুহূর্তে একটা বই প্রিপেয়ার দিছে, মানে সুপ্রিম কোর্টে যাইতে যাইতে, বা হে হে পিটিশন দিছে, হে রিজয়েন্টার দিছে, সেই দিছে, এই জাজমেন্ট সেই জাজমেন্ট করতে করতে এই মুহূর্তে একটা কেস বুক প্রিপেয়ার দিছে। আপনি জাস্ট ভাবেন একটা হিউম্যান এটা কতটুকু পসিবল যে আমি সব পড়লাম, সব মাথা থাকবে, এটা তো একটা ফাইল না। আমার বাড়িতে সহস্র ফাইল বই দিয়েছে, যেমন লয়ারেরও প্রবলেম, উকিলের মানে জাজেরও প্রবলেম। এটা কিন্তু একটা জেনুইন প্রবলেম, মানে আমার মাথার তো একটা ক্যাপাসিটি আছে, এত জিবির মাথা, এটা বেশি জিবির মাথা না এটা। আবার সবাই মাথা মানে এই যে কইছে এটারে যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে টিউন করে দিই, যে না এটারে তুমি টিউন করো, এটার মধ্যে এই ক্রাক্স, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, তুমি কিন্তু খেয়াল রাখো। অনেক সময় দেখা যায়, মানে আমিও দেখছি অনেক কেসে, যে কেসে হয়তো মেরিট আছে কিন্তু হয়তো লয়ার পয়েন্ট আউট করতেছে না, জাজও পয়েন্ট আউট করতেছে। আমি তো আর কি আমার কেস করতে পারতাম না, দুজনের পয়েন্ট আউট করতে পারছে না দেখে কিন্তু কেস হাইরা গেছে বা কেস জিততে গেছে, যার লিগে এই পিল হইতেছে, হেই যেতেছে, বারবার কেস পেন্ডেন্সি রেখে দিতেছে। যদি আমি প্রপার ভাবে স্ক্রুটিনিটা করতে পারি, আমি কিন্তু প্রসিডিউরাল অ্যাসপেক্টে করতেছি, আমি সাবস্টেন্টিভ বেনিফিটের কথা যাইতেছি না, মানে অন্য সাবস্টেন্টিভ কথার অর্থে মানে সামাজিক থিওরিটিক্যাল বেনিফিটের দিকে যাইতেছি না, আমি মানে প্র্যাকটিক্যালের একটা কথা বলতে, যে কোর্ট সিস্টেমে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইনকর্পোরেট করি, ওয়ান অফ দ্য ভেরি বিগ বেনিফিট বলতে ডকুমেন্ট রিডিং। ডকুমেন্ট রিডিং কিন্তু আমরা ভাবতে পারতেছি না কি ধরনের একটা টায়ারসাম একটা অ্যাক্টিভিটি, যারা লয়ার হেরা জানে। তারপর তা একদিনে ধরেন একটা লয়ার 10টা কেস করতেছে, 10টা কেসের ভলিউম ধরে নেন, এটা কিভাবে এক্সপেক্ট করা যায় যে সে সব ডকুমেন্টের পাতায় 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 সে জানে? ঠিক এক্সপার্টাইজি হয়েছে দেখা পারে যে মানে জানে, কিন্তু অ্যাকুরেসির লিগা, ট্রান্সপারেন্সির লিগা, অ্যাকাউন্টেবিলিটির লিগা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা হেল্প করে, অ্যাকুরেট যদি ইনফরমেশন সে রিড করে, সে আমার অ্যাসিস্ট করে, আমি বলতেছি না সে লয়ার হইতো, লয়ার তো আমি হই, সে যদি আমার অ্যাসিস্ট করে, সে যদি আমার একটা ট্রাস্টেড অ্যাসিস্ট্যান্ট হয়, যেখানে এররের সম্ভাবনা অনেক কম, এই ধরনের ইনোভেশন কইরা আমরা হয়তো বেনিফিট আনতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পেগাসাস বা ইত্যাদি ইত্যাদি সব রইল, তাহলে আমরা যে স্যাটেলাইট গুলি পাঠাচ্ছি, এগুলি এই ক্রিমিনাল ল বা অন্য ল ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে? আমি একটা উদাহরণ দিয়া সেরা জিনিসটাতে আইতাছে। জেনোসাইড একটা ওয়ার্ড আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সম্পর্কে আপনারা হয়তো শুনছেন। আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত করে একটা জিনিস আছে, ফৌজদারি আদালত করে একটা জিনিস আছে, যেখানে মানে ধরেন আন্তর্জাতিক ভাবে ফৌজদারি জিনিসেরও বিচার হয়। তারা রিসেন্টলি কয়েকটা জেনোসাইড কেসের বিচার করতে আসলো, ওইখানে তারা স্যাটেলাইট ইমেজ ইউজ করছে, এটার এভিডেন্স হিসেবে নিছে। মানে কি দেখা গেছে এই জনপদটা এখানে আসলো, এতটা মানুষের বাস আসলো, সাডেনলি ওয়ান নাইটে দেখা গেছে আগুন হইতেছে, মানুষ ভাগতেছে, কিছু মানুষের ডেড বডিজ তারা মানে টেকনোলজি দিয়ে রিমোট সেন্সিং স্যাটেলাইট, বিভিন্ন জিপিএস স্যাটেলাইট দ্বারা ট্র্যাক করতে পারছে যে এখানে 10,000 মানুষ আসলো, পরের দিন এখানে 2,000 মানুষ হয়েছে, এবং দেখা যাচ্ছে যে মানুষটি ভাগতেছে না, মানে এই এরিয়াতেই থেকে গেছে। মানে কি, মানে এই মানুষটা তো মানে উইড়া গেছে না, মানে ভ্যানিশ হয়ে গেছে না, তার they will be killed in that area. তো ওই ধরনের ইউজ করে স্যাটেলাইট ইমেজে ইউজ করা হইতেছে ফর এভিডেন্স, মানে যেটা করতে এভিডেন্স, আন্তর্জাতিক ফৌজদারি আদালত এই ধরনের এভিডেন্স অ্যাকসেপ্ট করতেছে যে এটা একটা এভিডেন্স। এটা তো হইল আদালতের সিস্টেম। আরেকটা সিস্টেম কই, যেমন ধরেন এই যে ক্রিমিনাল ট্র্যাক করা, যেমন ধরেন ওসামা বিন লাদেনের কিন্তু স্যাটেলাইট ইমেজ দিয়ে ট্র্যাক করা হয়েছে। ওয়ান অফ দ্য, আমি কইতেছি না শুধু স্যাটেলাইট ইমেজ দিয়ে হয়েছে, ওয়ান অফ দ্য মেকানিজম। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকাল দেখা যায় যে অনেক সময় রোডের যে হয়, যে ডেইলি রিপোর্ট পাঠাইতে হয়, রিমোট সেন্সিং স্যাটেলাইট দিয়ে দেয় ওদের করছেন টুইলিপ বিল রিলিজেস। আমি বলছি যে টেকনোলজির সঠিক ইউজ, স্যাটেলাইটের সঠিক ইউজ কিন্তু অনেক ধরনের রিভলিউশন হইতে পারে। আজকাল যারা আমরা ট্রেন সফর করি, অনেক সময় দেখা যায় যে ডিলেটি কম হইতেছে, টাইম পৌঁছতেছে, কিন্তু রিমোট সেন্সিং স্যাটেলাইটের সঠিক অ্যাপ্লিকেশন, যে না এখানে এই ট্র্যাকটাই আছে, এখানে এই স্পিড কমা, এই বাড়াও, এই কমাও, এই কমাও, এই যে ইনফরমেশন কমিউনিকেশনের যে খেলাটা সুন্দরভাবে হইতেছে, যার লিগে অনেক ধরনের মানে ল এনফোর্সিং মেকানিজম হোক, আইনের জাস্টিস দেওয়া হোক মানুষের ক্ষেত্রে, স্যাটেলাইট টেকনোলজি অনেক বেশি। আমি জাস্ট একটা কথা বলে শেষ করি, মনে হয় এটা খুব দরকার। নেহেরু যখন শুরু করছিল মানে স্পেস, নেহেরু কইছে যে আমরা স্পেস কাজ
কোনো দেশে ভয় পাওয়ার লিখে না, আমরা স্পেসের কাজ হইল গিয়ে মানুষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ইট শুড বি দ্য কোর অফ ইন্ডিয়ান স্পেস টেকনোলজি। মানুষ স্পেস এই 5-এর দশকে চিন্তা করছে। সে সারা ভাইয়ের লগে, হোমি বাবার লগে, সে 5-এর দশকে 6-এর দশকে কইয়া বেড়াইছে সব দুনিয়ারে এই স্পেস নিউক্লিয়ার ইজ নট ফর বিল্ডিং উইপন্স। এগুলো আমার দেশের সোশিও ইকোনমিক, কারণ আমরা আজকে বোঝা যেতেছে যে কত বড় কথা নেই, তখন হয়ে গেছে। ঠিক, একদম। আপনি অসাধারণ কয়েকটা কথা বললেন, আমাদের জানাই ছিল না। যে জায়গাটায় আসা সেটা হচ্ছে আইনের সঙ্গে এই টেকনোলজির যে ফারাকটা, এই ফারাকটা ঘোচাতে পারে দুই পক্ষই মিলে। মাঝখানে একজন মিডিয়েটর হিসেবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতে পারে। আপনি কিভাবে নেবেন সেটা আপনার উপর। উদাহরণ হিসেবে বলতে হবে 16 কোটি টাকা গায়েব হয়ে গেল এখানকার কোঅপারেটিভ ইউকো ব্যাংক থেকে। এখনো পর্যন্ত এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত মূল ক্রিমিনাল ধরা পড়লেন না। এখনো পর্যন্ত অদ্ভুত বিষয়। যে জায়গাটা আসতে চাইছি, দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষকতা করছেন আজকে এত বছর, 8 বছর শিক্ষকতা করার পরিপ্রেক্ষিতে এই 8 বছরের সঙ্গে একটা বিরাট অংশের ছাত্রছাত্রীদের যোগাযোগ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আপনার এই ইন্টারন্যাশনাল ল অ্যান্ড টেকনোলজি, এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শিক্ষকতা করা এবং বেসরকারীকরণের যে সুযোগটা এই মুহূর্তে দাঁড়িয়েছে, এটা কি ছাত্রছাত্রীদের অনেকটা দুরূহ করে দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে? প্রথমত আপনার দীর্ঘদিনের শিক্ষকতা, আমার তো সবেমাত্র 8 বছরের শিক্ষকতা। একজন শুরু করা শিক্ষক আর একজন দীর্ঘদিনের শিক্ষকতার করার এক্সপিরিয়েন্স। না, এই এরিয়াটা তো বড়। ইউনিভার্সিটির একাধিক ইউনিভার্সিটিতে কাজ করেছেন আপনি, বাইরে বিদেশেও কাজ করেছেন। দুটো তো এনভায়রনমেন্ট আলাদা পেলেন তো, আমরা তো সেটা পেলাম না। আমরা তো কুয়োর ব্যাঙের মতো একটা স্কুলে। আচ্ছা, আমি আমার আলোচনায় আইতেছি। এই যে আপনি বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার যে শিক্ষক কি ধরনের চ্যালেঞ্জ ক্লাসে তৈরি করে, আমি যদি সঠিক কথাটা হ্যাঁ একদম, এই চ্যালেঞ্জটা কি? একটা তো হলো কইলাম প্রথমে যে ক্লাসে অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু, আরেকটা হইলো যে ছেলে মেয়েরা না মানে মোবাইলে এত মজা, আপনি যতই ভালো পড়ান সে তো আপনার প্রতি অ্যাটেন্টিভ থাকে না, তার এত অ্যাটেনশন মোবাইলের প্রতি মানে হয়, কারণ এটা তো আরো বেশি ইন্টারেস্টিং না। আমি যেটা কইতেছি এক ধরনের ইন্টারেস্ট, কিন্তু ওইটা তো আরো বেশি ইন্টারেস্ট ক্রিয়েট করে। এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হলো গিয়া মানে আপনারে কনস্ট্যান্ট অনেক বেশি ডেভেলপ হইতে, অনেক বেশি আপনারে বেসিক পড়ায় সে আজকের দিনে শিক্ষকতা করেছিল স্টুডেন্টের ক্লাসে আনা অলমোস্ট ইম্পসিবল। আপনার এমন কিছু কইতে হইব, এমন ভাবে প্রিপেয়ার হইতে হইব যেটা হ্যাঁ ওখানে পাইতো না। যেরকম আমি একটা উদাহরণ কই, যেরকম ধরেন আমি একটা জিনিস পড়াইতে আসলাম, যেমন ল অ্যান্ড টেকনোলজির কনটেক্সটে পড়াইতে আসলাম যে ইমাজিনেশন অফ ল অ্যান্ড টেকনোলজি সোসাইটি, একটা টপিক পড়াইতে আসলাম। তো এখানে পড়াতে চেষ্টা করতে আসলাম যে মানে ল অ্যান্ড টেকনোলজির ইন্টারাকশনটা কি, মানুষ কিভাবে টেকনোলজিরে দেখে, এটা কি আজকের দিনের চিন্তা ভাবনা বা আগের দিনের চিন্তা ভাবনা। তো ওইখানে আমি একটা স্টোরি টেলিং প্যাডাগজি ইউজ করি। মানে কি করবো আমি এখন, স্টোরি গল্প যত শুনতে সবাই ভালোবাসে, আমি মনে করি লেট মি অ্যাটেম্পট উইথ স্টোরি টেলিং প্যাডাগজি। তো এখানে আমি একটা নোভেল থেকে একটা গল্প নিলাম। নোভেল থেকে গল্পটার মধ্যে কইলাম যে একজন মুসলিম মহিলা ভারতীয় পরাধীন ভারতবর্ষে 1905 সালে সে দিল্লিতে তার বাড়ি, তার স্বামী তার তালাক দিয়া দিছে। তখন সে ভাবতেছিল আমার কাছে যদি আজকে টেকনোলজির মতো গিয়ে থাকতো, মানে সে টেকনোলজি ওয়ার্ডটা ইউজ করছে না, মানে এই ধরনের মডার্ন জিনিস আমার কাছে থাকতো, আমি হয়তো এই করতাম সেই করতাম। মানে ভাবেন, আমি তখন এই গল্পটার আটটু হয়তো সুন্দর সাজায় টাজায় একটু রং মশলা লাগাই এটার মধ্যে। আমি যেটা মোরাল অফ দ্য স্টোরি তারা করতেছে, দেখো 1905 সালেও কিন্তু এসপিরেশন লিবারেশন করতে ভাবতেছে, টেকনোলজিতে লিবারেশনের কথা ভাবতেছে। তো ওই ধরনের একটু মশলা টসলা লাগাই যাতে অ্যাটলিস্ট অ্যাটেনশন স্পেন্ড আমি তারা পাই। মানে আমার কাছে কনস্ট্যান্ট চ্যালেঞ্জ, মানে আমি কি ধরনের জিনিস ইউজ করব যাতে অ্যাটলিস্ট ছেলে মেয়েদের আমি ক্লাসে আটকে রাখতাম। ঠিক, এই যে আপনি সরকারি লেভেলেও কাজ করলেন, সরকারি ইউনিভার্সিটিতেও কাজ করলেন, বেসরকারি ইউনিভার্সিটিতে কাজ করছেন, ফারাকটা কিছু আছে? একদম, খুব ফারাক তো অবশ্যই আছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে যখন কাজ করতাম তখন একটা প্রবলেম হইতো, যেটা মানে কমিটির উপরে কমিটি হইতো। আমি ক্লাস করে আয়াসাল্লাহ সময় নাই, এই কমিটির মিটিং, সেই কমিটির মিটিং, এই কমিটির ডিসিশন আরেক কমিটির মিটিং। মানে আমি কথাটা মানে এই সরকারি ভাষা ইমপ্লিমেন্ট করার দায়, এই কমিটি শেষ হয়েছে তো এই কমিটির উপরে আরেক কমিটি বুঝে যেত, তখন আমি এই কমিটির মিটিং এ যেতাম। এটা একটা প্রবলেম হইতো আমার।
কিন্তু স্ক্রিনিংটা সরকারি কলেজের এখনো ভালো। মানে ছেলে মেয়ে যারা পড়াইতেছি আমরা, তার কোয়ালিটি অনেক ভালো হয়, যেহেতু একটা স্ক্রিনিং প্রসেস সরকারের। মানে হয়তো আমরা কইতে পারি মানে ওতে ইয়ে হয়, মানে ধাল্লা হয় টয় না, এটা তো একটা অন্য ধরনের একটা আর্গুমেন্ট থাকলো, কিন্তু অ্যাটলিস্ট এখনো কিছু কিছু ছেলে মেয়ে আছে আয়, বেসরকারি কলেজে যে স্ক্রিনিং প্রসেসটা তারা রাখে না, এটা একটা খুব চ্যালেঞ্জিং হয় অনেক সময়। মানে ক্লাসরুমের কথা কইতেছে। আর অন্যদিকে কইতেছে যে সরকারি কলেজে মানে আরেকটা ভালো জিনিস হইলো গিয়া, এটা তো পড়াশোনার একটা প্রবলেম হলো কমিটির উপরে কমিটি, একটা সেট অফ ডিরেকশন থাকে, সেট অফ রাইটিং, এই ধরনের লেখাই আপনি লিখতে পারবেন। এই বাইরে আপনার লেখাটা অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু আমি যখন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমার কিন্তু এই প্রবলেম ফেস করতে হয় না, আমি অনেক ধরনের লেখাই লিখতে পারি। এটা কিন্তু আমার একটা, আমি অবশ্যই আমি এই লিবার্টিটা কিন্তু সব সরকারি বেসরকারি নাই, কিন্তু আমি যে বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করি, আমি যে কোনো ধরনের লেখাই লিখতে পারি, আমার কিন্তু কোনো ধরনের বাধা এখনো আসে নাই। কিন্তু বেসরকারি কলেজের একটা স্টুডেন্ট কনজিউমারিজমের দিকে একটা প্রচন্ড দিক থাকে, যেখানে হয়তো একজন শিক্ষক হিসেবে আমি চ্যালেঞ্জ ফেস করি অনেক সময়। কিন্তু আমার লেখার কনটেক্সটে কম, অনেক সময় সরকারি সিস্টেম হয়তো আপনি এমন একটা কিছু লিখলেন, চ্যালেঞ্জ ফেস করতে পারেন, মানে ইউ মে ফেস সাম হিট। বেসরকারি তো ইউ মে ফেস সাম হিট, বাট আমি অন্তত আজকে যেখানে কাজ করি, এই যে NEP 20, ন্যাশনাল এডুকেশন পলিসি 20, এই জায়গায় গালভরা অনেক কথা বলা হলো, দেশের শিক্ষার প্রসার ইত্যাদি ইত্যাদি। শিক্ষক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে মানুষের উপর চাপটা কতটা অনুভব করেন? দেখেন, শিক্ষা ব্যবস্থা রিফর্ম তো প্রয়োজন অবশ্যই আছে, এতে তো কোনো দ্বিমত আমরা নাই। কিন্তু শিক্ষা ব্যবস্থার যখন রিফর্ম করুন, তার কোর কে হইব? শিক্ষক আর ছাত্র। আমি আরো ঘুরে ক্রনোলজিক্যাল অর্ডারে যদি কই, ছাত্র শিক্ষক। কিন্তু ওখানে আমার কথা হলো, এই ছাত্র শিক্ষকের বিষয়টা কি এখানে অ্যাড্রেস করা হয়েছে কিনা হয়েছে। আমরা একটা মানে রিসার্চে ইউজ করে পোস্ট পলিসি অ্যানালাইসিস, মানে একটা পলিসি হইলে পরে কি ধরনের চেঞ্জেস আইছে, অনেক সময় দেখা যায় কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ এখনো কিন্তু কিছু লক্ষ্য করা হয়েছে না। মানে এই ন্যাশনাল এডুকেশন পলিসির পরে যে খুবই সিগনিফিকেন্টলি টিচার লার্নিং প্রসেস ইনক্রিজ হয়ে গেছে গা, বা ছাত্ররা আবার বিশ্ববিদ্যালয়ের মুখী হয়ে গেছে গা, বা অল্টারনেটিভ লার্নিং প্রচুর বাইরে গেছে, এমন কিন্তু এখনো সিগনিফিকেন্ট কোনো কিছু লক্ষ্য করা গেছে না। জানি না হয়তো ভবিষ্যতে কি লক্ষ্য করা যাবে, এখনো কিন্তু এমন সিগনিফিকেন্ট কিন্তু লক্ষ্য করা। তার উপর উল্টার একটা কন্ট্রোভার্সি, এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কন্ট্রোভার্সি আর উল্টা শুরু হয়ে গেছে। আমি 3টা পড়ুম না 2টা পড়ুম না, এটা কম্পালসারি পড়ুম না এটা কম্পালসারি পড়ুম, এই আরো আননেসেসারি আরেকটা ডিবেটের দিকে আমরা ঢুকে গেছি, যেটা আমার উদ্দেশ্য হওয়া, যেটা আমি প্রথমে বলছি, উদ্দেশ্য হওয়া উচিত ছাত্র শিক্ষকের সম্পর্ক। এই জায়গায় সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই হালের শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে আপনি যুক্ত আছেন, এখন আরো দীর্ঘদিন থাকবেন, এই হালের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের যে যোগ, এই হালের শিক্ষা ব্যবস্থা কি কর্মসংস্থানের যে ব্যাপক পরিসরটা সৃষ্টি করতে পারছে না? এটা ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব পড়ছে কি? আমি এটা আশীর্বাদ হিসেবেই নিলাম, আরো দীর্ঘদিন শিক্ষকতায় থাকবেন আপনি, দীর্ঘদিনের শিক্ষক, আমার এটা আশীর্বাদের মতোই নিলাম। তো এই যে আপনি খুব একটা প্রাসঙ্গিক কথা কইলেন, যে মানে এই যে ভোকেশনাল টিচিং, এটা আমি একটু 5 মিনিট একটু সময় নিয়ে, 2-3 মিনিট একটু সময় নিয়ে একটু কাজ করতে চাই। শিক্ষা ব্যবস্থা একটা কারণ হয়তো বা স্টুডেন্ট ক্লাসে আয় না, যে এই শিক্ষা ব্যবস্থা তার যে চাহিদা এটা মিটায় না, মানে মেটাতে পারতেছে না। মানে আমারও হয়তো বা খুব কার্পেন্টারিতে আমারও শিখানো হইতেছে মেডিকেল, মানে ছাত্রের মধ্যে কি যে জিনিসটা দরকার, এটার আইডেন্টিফিকেশন মেকানিজমটা কিন্তু এডুকেশন পলিসিও রিফ্লেক্ট করে না, আমাদের শিক্ষা ব্যবস্থা রিফ্লেক্ট করে না। একটা ছেলে হয়তো বা খুব ভালো মানে পেইন্টার, হ্যাঁ তো গিয়ে সায়েন্স পড়তেছে, অতটা দোষ আমার সিস্টেমের দোষ, আইডেন্টিফাই করতে পারছে না সে পেইন্টার ভালো হইব নাকি সে কার্পেন্টার ভালো হইব, ঠিক না? হ্যাঁ, যদি পেইন্টার হইলে, যদি পেন্টিং এ পড়াশোনা করতে, হ্যাঁ তো আরো অনেক ভালো করতো। এটা তো শিক্ষা ব্যবস্থার একটা ত্রুটি, মানে আমরাও শিক্ষকরা বা সামাজিক শিক্ষা ব্যবস্থার সিস্টেম ওই ধরনের তৈরি করতে পারছে না, আইডেন্টিফাই করতে পারে না যে মানে ছেলেটা আসলে ছেলে মেয়েটা আসলে ভালো কিসে, হ্যাঁ ভালো জিনিসটা আইডেন্টিফাই। বিদেশ শিক্ষা ব্যবস্থা কিন্তু এটা একটা, অনেক দেশে কিছু, আমি সবকিছু ভালো পেইন্ট করার মতো না, কিছু কিছু দেশে এই মেকানিজমটা সুন্দর আছে, আইডেন্টিফিকেশন করা যায়, এটা কি ভালো, অঙ্কে ভালো
নাকি লিটারেচারে ভালো, নাকি সে পেন্টিং এ ভালো, এটা আইডেন্টিফিকেশন মেকানিজমটা খুব আর্লি আইডেন্টিফিকেশন মেকানিজম হয়ে গেছে। 6-7 থাকতে আইডেন্টিফিকেশন হয়ে যায়, যার লিগে বেশি পড়াশোনার দরকারই হয় না। 12 পাস করলো, গ্রাজুয়েশন করলো, এটাই যথেষ্ট কর্মসংস্থানের। আমাদের দেশে তো প্রচুর পড়াশোনা কইরও কাজ হইতেছে না, পিএইচডি, এমফিল, এমএ, এমএসসি কইরও আইডেন্টিফিকেশন কাজ হচ্ছে। কারণ কি, আর্লি আইডেন্টিফিকেশন হলে তো এটা চ্যানেলাইজ হয় ঠিক করে না, যার লিগে আমাদের দেশে প্রচুর ডিগ্রির আজকাল বাইরে গেছে, কিন্তু কর্মসংস্থান হইতেছে না। আমি ওটা কোন আইডেন্টিফিকেশন মেকানিজমের প্রতি আমরা আরো সজাগ দৃষ্টি রেখেছি, আরো কঠোর ভাবে রিসার্চ ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আনতে হবে, যাতে আইডেন্টিফিকেশন ভালো কিসে আপনার ভালো শিক্ষক, যাতে এটা আগেই আইডেন্টিফাই, তার শিক্ষার প্রতি ন্যাক আছে, পড়ানো বা একটা শিক্ষকতা বা শিক্ষার ব্যাপারে তার ন্যাক আছে, তো তার ওইদিকে চ্যানেলাইজ করো ধীরে ধীরে। যার শিক্ষার ব্যাপারে কোনো ন্যাকই নাই, তারে কেড়ে তুমি ধাক্কায় ধুক্কায় পাঠালে হেও উল্টা পড়াইবো, সবগুলো আপনার শিখতো না। মানে এটা একটা জিনিস। সেকেন্ড আরেকটা যোগ্যতার বিচার কি হচ্ছে? অবশ্যই না, মানে কিভাবে হবে যোগ্যতার বিচার? যেমন ধরেন রিক্রুটমেন্ট পলিসির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মানে আজকে না সবসময় হয়, হয়তো আপনার কোনো অভিজ্ঞতা আছে এরকম? হ্যাঁ, অভিজ্ঞতা তো অনেকই আছে। মানে অনেক সময় দেখা যায় যে যোগ্যতার বিচারে অনেক সময় চাকরি মানে হয় না, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, রাজনৈতিক ফ্যাক্টরে হয়, ব্যক্তিগত পরিচয়, অনেক কিছু ফ্যাক্টর হয়। ওই জিনিসের স্ক্রিনিং, দেখেন অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি না বাড়াইলে কোয়ালিটি কোন সময় বাড়বে, এবং তার জন্য দরকার আবার ঘুরে ফিরে যায় টেকনোলজি কিন্তু অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি বাড়াইতে পারে। মানে আমার দীর্ঘদিন আগে একটা কথা মনে হয়, একজনের প্রশ্ন যে ডেমোক্রেসির ডিফেক্ট কিভাবে তৈরি করা যায়, ডেমোক্রেসির ডিফেক্ট কিভাবে রিপেয়ার করা যায়। তো উত্তরটা দেন আরো ডেমোক্রেসি মানে কি, ইলেকশন ফিলেকশন তো একটা পার্ট, কিন্তু আরো ট্রান্সপারেন্সি, আরো অ্যাকাউন্টেবিলিটি। ডেমোক্রেসির ডিফেক্ট আরো ট্রান্সপারেন্সি, আরো অ্যাকাউন্টেবিলিটি, মানে মোর ডেমোক্রেসির ডিফেক্ট একমাত্র তো কিউর করা যায় মোর ডেমোক্রেসি দিয়ে। অপারেশন করে কোন সময় কিছু কাজ হয় না, জীবনে হয়েছে না। ঠিক, আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের অনেক বেশি ইকুইপড করলেন। আমাদের যারা শ্রোতা, যারা দর্শক, তারাও ভালো হবে। শেষ করার আগে একটা কথা জানতে ইচ্ছে করছে, যে এমন কি কোনো মানে ব্যাপার আছে ছাত্রছাত্রীরা হতাশা হতে পারে আপনার জীবনকে দিয়ে, আপনি বুঝেছেন? হতাশার একটা খুব কারণ হলো একটা তো রোজগার, এত ইনভেস্টমেন্ট আজকে পড়াশোনার খরচা এত বেড়ে গেছে, দুইটা খরচা কিন্তু আমরা খুবই লক্ষণীয় ভাবে বাড়ছে। একটা হলো স্বাস্থ্য, একটা হলো শিক্ষা, যেটা মানুষের বেসিক নিড। ঠিক, মানব অধিকারের আন্দোলন যারা আমরা অনেকে ভাবি, তারা দুইটা বেসিক ডিমান্ড, স্বাস্থ্য শিক্ষা। এবং স্বাস্থ্য শিক্ষায় এত পরিমাণ খরচা বাড়ছে এবং অকল্পনীয়, সাধারণ মানুষের কাছে হয়তো স্বাস্থ্য শিক্ষা পাওয়াটা একটা লাক্সারিতে পরিণত হয়েছে। এটাতে একটা চেক এন্ড ব্যালেন্স অবশ্যই দরকার। এটা কিন্তু একটা ফ্রাস্ট্রেশন সৃষ্টি করতে, শিক্ষায় এত ইনভেস্টমেন্ট করলাম তারপর বাড়িতে গিয়ে গেলাম, বা আমি ইনভেস্টমেন্ট করছি 10 লাখ টাকা, আর্ন করি আমি 1000 টাকা, এটা তো ফ্রাস্ট্রেশনের সৃষ্টি করে না। মানে এই জিনিসটা, এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে এত ইনফ্লেশন আইতেছে, দেখেন চালের থেকে শিক্ষার ইনফ্লেশন বেশি, স্বাস্থ্যের ইনফ্লেশন দেখি। আমরা তো একটা গড়পড়তা ইনফ্লেশন রেট দেখি, কিন্তু এই গড়পড়তা ইনফ্লেশন রেট কিন্তু সঠিক তথ্য দেয় না। স্বাস্থ্যের ইনফ্লেশন দেখেন, আজকে একটা ওষুধ কিনতে যান, স্ক্যান করাতে যান, এমআরআই করাতে যান, যেটা আজকে 10 বছর আগে যে টাকা নিত আজকে কত বেড়ে গেছে, এটার ইনফ্লেশন দেখবেন 1000%। অথচ চালের ইনফ্লেশন হয়তো এটাও বাড়ছে, চালের ইনফ্লেশন হয়তো হতে পারে 10%, 20%, তার হয়তো ইনকামের সঙ্গে সামঞ্জস্য খাইয়া গেছে গা, কিন্তু তার সঙ্গে যে স্বাস্থ্যের খরচা বাড়ছে, পড়াশোনার খরচা বাড়ছে। আজকে একটা সাধারণ কলেজে পড়াইতে গেলেও অনেক টাকা খরচা। তারপর কলেজে শিক্ষা ব্যবস্থার একটা প্রবলেম হয়, যেন মানুষ টিউশনের কাছে এটা তো সামগ্রিক শিক্ষা ব্যবস্থার খরচা, ইনভেস্টমেন্ট। এই জিনিসটার দিকে কিন্তু আমরা নজর একটু ভালোভাবে দিতে হবে। এটা একটা ব্যাপার, এটা ফ্রাস্ট্রেশনের একটা অবশ্যই একটা মূল কারণ, এটা দেখতেই নাহলে কিন্তু ইউথ মানে এই যে আমরা যে যখন কই যে ভারত একটা যৌবনের দেশ, যৌবন কিন্তু ভালো খারাপ, যৌবনের সঠিক দিশা দেখাইতে পারলে যৌবন কি না করতে পারে। আমার সামনে উদাহরণ আছে কয়েকটা দেশে যে যৌবনের আমরা জিনিস দেখছি, মানে কয়েকটা আরব স্প্রিং এর উদাহরণ দিই, বাংলাদেশ, নেপাল এবং পাকি, বিভিন্ন দেশ আমরা দেখছি যৌবন কি করতে পারে। কিন্তু এই যৌবন যদি মানে অন্যদিকে যায়, সে ধ্বংস করতে পারে। তো এই জন্য এবং এটাই মনে দরকার শিক্ষা ব্যবস্থা। শেষ একজন শিক্ষক, দুজন শিক্ষক বই শেষে কৌটিল্যের একটা কথা কই যে শিক্ষকের পেটে কিন্তু
যেরকম ক্রিয়েশন থাকে ধ্বংসও থাকে। এই লেগে শিক্ষক সবসময় শিক্ষা দানই, প্রদানের থেকে দানের দিকে আমরা লক্ষ্য থাকা ভালো। ঠিক তবে আমরা পেটে কিন্তু ধ্বংস গরম দুটোই থাকতে পারে। কৌটিল্য নন্দ বংশ ধ্বংস করে দিছে, আবার কিন্তু সে মগধে তৈরিও করছে। ঠিক এটা কই আমি আমার কথা। ডক্টর বিশ্বনাথ গুপ্ত তার কথা শেষ করলেন বটে, কিন্তু একটা লাইন দিয়ে শেষ করি, যে রবীন্দ্রনাথের একটা লাইন, শেষ হইয়াও হইল না শেষ। আসলে এমন সব কথা, এগুলি শেষ হয় না। এই যে কথাগুলি আমরা অনেকবার বলেছি, হয়তো অনেক ভাবে বলেছি, কিন্তু এই ইন্টারন্যাশনাল লর সঙ্গে টেকনিক্যাল বিষয়টা, টেকনোলজি কোথায় গিয়ে যুক্ত, এআই বলছি, এটা কোথায় গিয়ে যুক্ত, তার কাছ থেকে শুনলাম, আমাদের কাছে অনেকটা স্বচ্ছ ধারণা হলো। আর হতাশার কথাটা যেটা বললেন জানেন কোথায়? আরেকটা জায়গায় আমাদের খুব পরিচিত মানুষ, তিনি যে ওষুধটা জিএসটি 18% যোগ করে 943 টাকা দিয়ে কিনতেন, 18% জিএসটি উঠে যাওয়ার পরে তার দাম গিয়ে দাঁড়িয়েছে 975 টাকা। আমি অঙ্কটা ঠিক বুঝলাম না, কারণ ভোটের অঙ্ক দেখতে দেখতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে। বিহারের নির্বাচনে আরজেডি 22% ভোট পেয়ে 25টা আসন পায়, আর 20%-এর নিচে ভোট পেয়ে 19টা আসন পায়, বা কেউ 80টা আসনও পায়। এই টেকনোলজিটা আমরা ঠিক বুঝলাম না। আরেকদিন কথা বলা যাবে এই টেকনোলজি কোথা থেকে এলো। আজকে ডক্টর বিশ্বনাথ গুপ্ত যেভাবে বিশ্লেষণ করলেন সমস্ত বিষয়টা, আমরা আশা করি আমাদের দর্শক এবং শ্রোতামণ্ডলী পুরোটা দেখে নিশ্চিতভাবেই বিষয়টা সম্পর্কে অবগত হবেন। এবং খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমি এবং আমার সহযোগী করণ রাজ দেববর্মন বিশ্বনাথ গুপ্তকে, ডক্টর বিশ্বনাথ গুপ্তকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।